প্রায় 27 বছর পর রাজধানীতে উড়ল গেরুয়া ধ্বজা। শুধুমাত্র আম আদমি পার্টির পরাজয় কিংবা অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন থেকে সৌরভ ভরদ্বাজরা হারলেন এমনটা নয়। আরও একটি ইঙ্গিতপূর্ণ বিষয় লক্ষ্য করা গেল এবারের দিল্লির ফলাফলে। কি সেটা? একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে পরাজিত হলো কেজরিওয়ালের দল। দিল্লিতে সাফ আপ। প্রায় 27 বছর পর দিল্লিবাসীর দিল জিতলেন নরেন্দ্র মোদী। রাজধানীতে উড়ল গেরুয়া ধ্বজা। 10 বছরের মাথায় একেবারে 67 থেকে 22-এ নেমে এলো আম আদমি পার্টি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের একটি পুরনো বক্তব্য। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। সেই কেজরিওয়ালের দলও এবার দিল্লিতে হারল। কেজরিওয়াল নিজেও হারলেন। তবে শুধুমাত্র ঝাড়ু পার্টির পরাজয় কিংবা অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন থেকে সৌরভ ভরদ্বাজদের হারই নয়, আর একটা ইঙ্গিতপূর্ণ বিষয় লক্ষ্য করা গেছে এবারের দিল্লির ফলাফলে। একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কেজরিওয়ালের দলের পরাজয় হয়েছে, জিতেছে বিজেপি। এর সবথেকে বড় উদাহরণ হল দিল্লির মুস্তাফাবাদ। দিল্লির মাত্র 2টি আসনে প্রার্থী দিয়েছিল আসাউদ্দিন ওয়েসির MIM, একটি মুস্তাফাবাদ আর একটি ওখলা। আসাউদ্দিন ওয়েসির দল নিজে জিততে পারল না, কিন্তু ভোট কেটে মুস্তাফাবাদে আম আদমি পার্টিকে হারিয়ে দিল, জিতে গেল বিজেপি। মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্রে 35 থেকে 40% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। গতবার এই আসনে জিতেছিল আম আদমি পার্টি। এবার ভোটের ফলে দেখা গেল এই আসনে আম আদমি পার্টির আদিল আহমেদ খানকে 17,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী মোহন সিং বেস্ট। আর আসাউদ্দিন ওয়েসির পার্টি পেয়েছে 33,000-এর বেশি ভোট। অর্থাৎ নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গের মতোই সংখ্যালঘু ভোট ভাগ করলেন ওয়েসি। হারলেন কেজরিওয়াল, জিতল বিজেপি। এই মুস্তাফাবাদ কেন্দ্রের দায়িত্বে ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন বিজেপির জয়ের পর বিজয় উৎসবে সামিল হন তিনি। মুস্তাফাবাদে 40% বেশি সংখ্যালঘু ভোটার আছেন, বিপুল সংখ্যক বাঙালি ভোটারও আছেন। আমি নিজে সেই কেন্দ্রে গিয়েছিলাম, দল আমাকে সেখানে পাঠিয়েছিল। যদি সংখ্যালঘুদের একটা অংশ বিজেপিকে ভোট না দিয়ে থাকতো, তাহলে আজকে আমাদের প্রত্যাশী যে মার্জিনে এগিয়ে আছেন সেটা সম্ভব ছিল না। মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয় গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং মানুষের অধিকার নিয়ে। এই পরপর অনেকগুলো নির্বাচনের এটাই হচ্ছে শিক্ষা। যে নরম হিন্দুত্ববাদী লাইন নিয়ে চলেছে, দিল্লি দাঙ্গার সময় আপের ভূমিকা কি ছিল? কোনো সদর্থক ভূমিকা নিয়েছিল? মানুষ কেন ওর পাশে থাকবে? RSS এর বি টিমকে কাজে লাগানো হয় বিভিন্ন সময়তে। এর আগেও কিছু মৌলবাদী শক্তি, যারা সংখ্যালঘু মৌলবাদী শক্তি, সংখ্যালঘু ভোট কেটে কার্যত বিজেপির জয়ের পথকে সুগম করেছে। এমনকি দাঙ্গা যেখানে বিজেপি করেছে, সেইখানে বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে জিততে এরা সুবিধা করে দিয়েছে। শুধুমাত্র মুস্তাফাবাদী নয়, সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গপুরায় বিজেপির কাছে হেরে গিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সংখ্যালঘু অধ্যুষিত কস্তুরবা নগর, শকুর বস্তি, কারাওয়াল নগর, শাহাদ্রাতেও বিজেপির কাছে হারতে হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। পশ্চিমবঙ্গেও তৃণমূলের জয়ও অনেকাংশেই সংখ্যালঘু ভোটের ওপর নির্ভরশীল। রাজ্যের প্রায় 30% সংখ্যালঘু ভোটের সিংহভাগই এখন তৃণমূলের দখলে। দিল্লির সংখ্যালঘু ভোটারদের একটা অংশ এবার কেজরিওয়ালের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই প্রবণতা কি বাংলার রাজনীতিতেও ইঙ্গিতপূর্ণ হতে পারে? একদিকে হিন্দু ভোট ঐক্যবদ্ধ হওয়া, অন্যদিকে মুসলিম ভোটেরও কিছুটা সরে যাওয়া, এই দুইয়ের জেরেই কি দিল্লিতে ভরাডুবি ঘটল অরবিন্দ কেজরিওয়ালের? বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ। আলোচনায় দেখলেন আপনারা ঘুরে ফিরে এলো যে কয়েকটি কেন্দ্র, মুস্তাফাবাদ তার মধ্যে অন্যতম, যেটাতে গতবার আপ জিতেছিল। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, মুস্তাফাবাদ, কস্তুরবাদ নগর, শকুর বস্তি, কারাওয়াল নগর, সাহাদ্রা, এগুলো কি ফ্যাক্টর কাজ করলো বিজেপির জয়ের পেছনে? যেটা CPM বলছে যে এইটা মানে অর্থাৎ সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধে করে দিল। দেখো, একটা জিনিস তোমাকে বলি, রাজনীতি সর্বদা পরিবর্তনশীল। 1 তারিখে বাজেট পাস হলো, মধ্যবিত্তের বিপুল করের ছাড় হলো। 5 তারিখে দিল্লির বিধানসভা নির্বাচন, 67% ভোটার হলো মধ্যবিত্ত ভোটার। ফলে এই যে বাজেটে ভোটার, মধ্যবিত্ত ভোটারকে প্রভাবিত করা হলো, তার ফলে তুমি দেখবে যে 14টা আসন যে আপ কম পেয়েছে, মানে 2015 সালে বিজেপি বিরোধী হিসেবে 3টে আসন পেয়েছিল, 20 সালে 8টা আসন পেয়েছিল, কিন্তু আপ কিন্তু 23টা আসন ধরে রেখেছে। মানে এই পরিবর্তনটা কিন্তু অল্প সময়ের মধ্যে হলো, মূলত মধ্যবিত্ত ভোটারদের বাজেটের মাধ্যমে প্রভাবিত করার মধ্য দিয়ে। ফলে বিজেপি যারা বলছেন যে
কেন আমরা বললাম যে আপার হ্যান্ডে ছিল, পরিষ্কার করে আমি বলতে চাই যে রাজনীতি পরিবর্তনশীল, বাজেটের একটা বড় মানুষের পরিবর্তন এবং এইটা তোমাকে বিজেপির যে মৌলবাদী ভাবনায় অনেকে মানে সোশ্যাল মিডিয়াতে নানা কমেন্ট করছেন, কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই এই বাজেটে মধ্যবিত্তকে প্রভাবিত করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা বিশ্লেষণে যখন করেছি তখন আসেনি। দ্বিতীয় যে এটা বিষয় সেটা হলো যে এই কনস্টিটিউয়েন্সিগুলোতে অবশ্যই মানে বলা যায় যে কংগ্রেসের সাথে আপের যে জোট হলো না, অবশ্যই ভোটের একটা বিভাজন কিন্তু বিজেপি কিছু সুবিধা পেয়েছে, কিন্তু বিজেপি কৌশলগত অবস্থান খুব নিয়েছিল। কি এই নির্বাচনে বিজেপি কিন্তু একেবারেই হিন্দুত্বের লাইনে মানে নির্বাচনী প্রচারে নামেনি। মানে শুরুতে বাংলাদেশ ইস্যুটাকে ইউজ করেছিল, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ইস্যু থেকে সরে আসে, তারপরে সব মানে গভর্নেন্সের প্রশ্নটাকে সামনে আনার ফলে কি হয়েছে, মানে যারা সেকুলার ভোটার ছিল, মুসলিম ভোটার ছিল, তারা কিন্তু কার্যত বলা যায় কংগ্রেস এবং আপ আর এমআইএম এর মধ্য দিয়ে বিভাজিত হয়ে ছিল। এই বিভাজনের পূর্ণ সুযোগটা কিন্তু বলা যায় যে বিজেপি এইসব কনস্টিটিউয়েন্সিগুলোতে পেয়েছে। ফলে বিজেপি কৌশলগত কারণেই হিন্দুত্বের উগ্র লাইনের বাইরে গিয়ে মানে বলা যায় গভর্নেন্সের ইস্যু এনেছে, যেখানে রাস্তাঘাট হয়নি, পানীয় জলের আজকে যেটা প্রধানমন্ত্রী বললেন এনডিএ মানে বিকাশ গ্যারান্টি, সেটাতেই ভোট দিয়েছে বলছেন দিল্লির মানুষ। না অবশ্যই, মানে বলছি কৌশলগত পুরো চেঞ্জ। মহারাষ্ট্রে যেভাবে উগ্র হিন্দুত্বের লাইনে বিজেপি প্রচারে এনেছিল, এখানে কিন্তু বলা যায় যে গভর্নেন্সের ব্যর্থতার জায়গাটাকেই বেশি হাইলাইট করেছে, সঙ্গে মধ্যবিত্ত ব্যাপক সমর্থন গত কয়েকদিনের মধ্যে পরিবর্তন এসছে। আমি তোমাকে দুটো জিনিস বলতে চাই, একটা হলো যে মানে আপের এই যে জয়, আপের এই যে ব্যাপক যে পরাজয় এবং বিজেপির এই জয়, এই জয়টা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহরা চাইছিলেন। আমি বারবার বলছি যে এটা মোদী অমিত শাহরা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে একেবারে যে কৌশলের কথা আপনি বলছেন সেই কৌশলটাকে মাথায় রেখেই কি তাই জন্য বাংলার জন্য হুঙ্কার দিতে দেখা গেল রাজ্য বিজেপি নেতাদের? আসবো বিশ্বনাথ দা, এই আলোচনাটা আসবে, কেননা দিল্লির জয় কতটা উদ্বুদ্ধ হয়েছে বিজেপি সেটা একেবারে তাদের রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট। দিল্লির বিধানসভা নির্বাচনে বাঙালি অধ্যুষিত একাধিক জায়গায় আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী প্রচারে গিয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্য নিজেই সেটা বললেন। দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়ের পর তারা রীতিমতো উচ্ছ্বসিত। শুভেন্দু অধিকারীও তিনি বলছেন যে মা সরস্বতী পুজো যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে কুণাল ঘোষ। মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। শ্রী নরেন্দ্র মোদী জি কা স্বাগত है, भारत माता की। মোদী মোদী। অসম বিজেপির দখলে, ত্রিপুরা বিজেপির দখলে, ওড়িশা বিজেপির দখলে, বিহারের সামনে বিধানসভা নির্বাচন, আপাতত বিহারও বিজেপির দখলে। একে একে সব প্রতিবেশী রাজ্যকে নিজেদের দখলে নেওয়ার পর এবার দিল্লির জয়ে উদ্বুদ্ধ হয়ে বাংলা দখলের জন্য ঝাঁপাতে চলেছে বিজেপি। এবার দিল্লির বিধানসভা নির্বাচনে বাঙালি অধ্যুষিত একাধিক জায়গায় প্রচারে গেছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত তিনি। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি, বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ করে ভবিষ্যৎবাণীর সুরে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তৃণমূল 250+, চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনো মন্তব্য নেই, বাংলায় ওসবের প্রভাবও নেই। যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য,
যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর বছর দেড়েক বাকি। রাজনীতির জল কোন দিক থেকে কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। একদম রাজনীতি সম্ভাবনার শিল্প। আদৌ এই দিল্লির ফলাফল, দিল্লির জল সেটা বাংলায় গড়াবে কি গড়াবে না, পড়বে কি পড়বে না, সেটা সময় বলবে। কিন্তু রাহুলদা, আমি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যে কথা বলেছেন ব্যাটে বলে হলেই একেবারে ওভার বাউন্ডারি, এ প্রশ্নে আসবো না। অমিত শাহ কি বলেছিলেন যে বিজেপির স্বর্ণযুগ আসবে তখন যখন বাংলা, কেরল, ওড়িশায় জিতবে। দেখুন, ওড়িশা হয়ে গেছে, বিহারও বিজেপি, বাংলাটা বাকি রয়েছে। সেই কারণেই তো বাংলার প্রতি এত হুঙ্কার বিজেপি, রাজ্য বিজেপির দিল্লিতে জয়ের পর। আমার একটা কথা মনে পড়ছে, জানো তো, ওই একজন ছেলে প্রতিবার ফেল করেছে ক্লাসে, হঠাৎ করে একদিকে মিষ্টি বিতরণ করছে। কি হয়েছে, ভাই অমুক ছেলেটা পাস করেছে, আমার খুব আনন্দ হয়েছে, সব বাড়িতে বাড়িতে মিষ্টি দিচ্ছে। এই শুভেন্দু অধিকারী আর সুকান্তদের দেখে আমার মনে হয় এত বড় একটা মোটা মালা পড়েছে, ভাগ্যিস ভালো একটা সময় যাতে জুতোর মালা পরিয়ে দিয়েছিল এই বিজেপি সমর্থকরা, একটা বড় গানা মেলার মতো পড়তে পেরেছে, আমার ভালো লাগলো দেখে বেশ। আর কোথায় দিল্লিতে, আমি শেষ করি, মাঝখানে বলিনি অঙ্ক, দিল্লিতে যেটা হয়েছে যাকে ভালোই হয়েছে, আমি নিশ্চয়ই অঙ্কনকে অভিনন্দন জানাবো। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে কোনোভাবে এই জায়গায় কোনো তুলনা হয় না পাপিয়া। কেন বলছি তোমাকে, এই ভারতীয় জনতা পার্টি বারবার তার সর্বশক্তি নিয়ে বিগত বিধানসভাগুলো বারবার কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দাও তুমি, পুরো ব্যাটালিয়ন চলে এসেছিল বাংলায়, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছে। বিজেপির বিজয় রথ উঠছে, যেখানে সারা ভারতবর্ষে বিজেপি চলছে, বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছে এই বিজেপি। আজকে বিজেপি শুধু বাংলার কাছে পর্যুদস্ত হয়নি, বাংলার কাছে হারেনি, আজকে সারা ভারত জুড়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, যারা যারা বিজেপির সমর্থক নয়, যারা যারা অবিজেপি নেতা, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা মানে কনস্টিটিউশনাল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করে তাদের পেছনে লেলিয়ে দিয়েছে। সুতরাং শুধু পাওয়ার নয়, শুধু অর্থ নয়, আমি অমিত শাহের বস্তা নিয়ে যাওয়ার কথা ছেড়ে দিচ্ছি, বাকি প্রত্যেকটা জায়গায় সারা ভারতে দাঁড়িয়ে বিজেপি যে রাজনীতি করেছে। সময় দিচ্ছিলাম আপনাকে, এটা তো ঠিক মিলল না। আপনি বলছেন শুধু পাওয়ার নয়, শুধু অর্থ নয়, অর্থের তো ছড়াছড়ি, প্রকল্পের তো ছড়াছড়ি। আমি যেটা বলতে পারছি না, আমি যেটা বলতে চাইছি, বলো প্রকল্পের কথা বলছে না আজকে দাঁড়িয়ে এই যে তোমার কন্যাশ্রী থেকে আরম্ভ করে আমাদের যা যা প্রকল্প 100 বার, লক্ষ্মীর ভান্ডার ক্রমশ বাড়বে, এই এত জনমুখী প্রকল্প একের পর এক, আমি শেষ করি, আপনারা তো জনমুখী প্রকল্পই বলেন, সেই কারণে আমি তো অস্বীকার করছি না, মানুষের কাছে দাঁড়ানোর জন্য প্রকল্পগুলো হওয়া উচিত, অস্বীকার করছি না, অনেকগুলি কোয়েশ্চেন আছে। সমস্যা হচ্ছে দেখো, দিল্লিতে বিজেপির যে এই জয়, বিশ্বনাথ একটু বাজারের কথা বললে মেনে নিচ্ছি, তার বাইরে যে জোট রাজনীতির কথা তুমি বলছো, যে ইন্ডিয়া জোটের কথা বলছো, কংগ্রেসের ভূমিকার কথা বলছো, কংগ্রেসের অবস্থাটা দেখো, যেখানে কংগ্রেস নীতি বলো, কি বলে দুর্নীতি বলো বা তুমি অন্য কিছু বলো, বাংলায় দাঁড়িয়ে এমন দলের সাথে জোট করে যার সাথে কংগ্রেসের কোনো রকম নীতি সম্পর্ক নেই। আজকে দিল্লিতে এই আপের সাথে লোকসভায় দাঁড়িয়ে যারা সমঝোতা করেছিল, আজকে তারা সেখান থেকে সরে এসছে। আজকে দাঁড়িয়ে যারা বলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বো আমরা, সেখানে দাঁড়িয়ে শিবসেনার সাথে সমঝোতা করেছে। এই কংগ্রেসকে তুমি দেখো ধারাবাহিক, তাহলে 26 কি করবে? তৃণমূল সবাইকে ডেকে নিয়ে জোট করবে না করবে না? দাঁড়িয়ে কাউকে প্রয়োজন নেই, আজকে একাই লড়বে আপনি বলছেন, কারণ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি জয়ের পর শুভেন্দু অধিকারী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। জয়টা হয়েছে নরেন্দ্র মোদীজির এবং বিজেপির সমস্ত কর্মকর্তা লেগেছিলেন, সব প্রকোষ্ঠকে লাগিয়েছিল এবং বাংলা থেকে আমি কেন আরও অনেকে কাজ করেছেন। তা আমাকে পাবলিক মিটিংয়েই পার্টি ইনভলভ করেছিল এবং বিভিন্ন বাঙালি যারা আছেন তাদের সঙ্গে আমার বাঙালিদের সঙ্গে যোগাযোগ করার জন্য করেছিলাম। আমি খুবই খুশি, ওভারঅল তো ক্রেডিট নরেন্দ্র মোদীজির, কিন্তু এই বিরাট জয়ে বাঙালি ভোটারদেরও একটা ভূমিকা রয়েছে, যে বাঙালি ভোটাররা গত নির্বাচনেও 20 সালের নির্বাচনেও 60%-এর বেশি আপকে ভোট দিয়েছেন। ওরা লোকসভাতে বিজেপিকে দিতেন, বিধানসভায় আপকে দিতেন। কারণ ওখানে যারা বাঙালি আছে সবাই সিআর পার্কে থাকা বাঙালি নয়, গোন্ডাতে, নজবগড়ে বা অনেক জায়গায় বাঙালি যারা আছে, টরলবাগে সব অনেকগুলো জায়গায়, সেখানে বাঙালিরা খেটে খাওয়ার জন্য আছে। সবজি বিক্রেতাও আমি দেখে এসেছি গোন্ডাতে বা সেলিমপুর এলাকাতে বাঙালিরা আছে, সবজি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। সেই লোকরা খুব লো পেট, তাদের কাছে কেজরিওয়ালের ফ্রি একটা ব্যাপার ছিল। কিন্তু তারা বুঝেছেন বাংলাদেশের পরে যে হিন্দু বাঙালিদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এই ঝুটা আবদা ফরজিওয়াল একে বিদায় দেওয়া দরকার। সেটার জন্য
100% বাঙালির মধ্যে 90% বাঙালি ভোট দিয়েছেন এবং আমি যেসব এলাকায় বাঙালি এলাকায় আমাকে পার্টি কনসলিডেট করার জন্য পাঠিয়েছিল বাঙালি ভোটার, আমি রেজাল্টে খুব হ্যাপি। অঙ্কটা খুব সোজা হয়ে গেল না অঙ্কন? মানে এরকম 2-2 4 হবে বাংলায়? কেন বলছি, কারণ একেবারে আম আদমি বাঙালি থেকে উচ্চবিত্ত যারা ভরসা রেখেছে বিজেপির ওপর, কিন্তু আপনি দেখুন বিজেপির গ্রাফটা যে কোনো ভোটেই দেখুন ক্রমশ নিম্নমুখী। বাংলার ক্ষেত্রে বলছি না না, বাংলার ক্ষেত্রে 21 সালের বিধানসভা ভোটের তুলনায় আমাদের গ্রাফটা লোকসভা ভোটে ঊর্ধ্বমুখী ছিল। মানে আপনি যদি ভোট শতাংশ বলেন এবং ভোট পাওয়ার ক্ষেত্রে আমরা প্রায় 5 লাখ ভোট বেশি পেয়েছি। আমি কেন বলতে চাইছি, শুভেন্দুদা এই কথাটা বলেছেন, দেখুন আজকে যেভাবে ওখানকার ইমাম অ্যাসোসিয়েশনের যিনি প্রধান সাজিদ রাজদি, তিনি কিন্তু একটা কথা খুব বলেছেন যে আমাদেরকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, আমাদের ছেলেদের জন্য কোনো পরিকাঠামো নেই। ঠিক এই জায়গা থেকে আমি জীবনে প্রথমবার ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে বিজেপিকে ভোট দিয়েছি। এই জাগরণটাই তো প্রয়োজন বাংলার জন্য। ওখানকার বাঙালি হিন্দু যেটা দেখেছে যে আমাদেরকে পরিকাঠামো নেই, যে ভাতা কিছু করে দিলাম, হাতে কিছু টাকা দিয়ে দিলাম, এটা যেটা তৃণমূলের মডেল রয়েছে, আপেরও মডেল, কিন্তু কি পরিকাঠামো, ছেলেরা মানে টিউশন পড়তে গিয়ে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, ভুলে গেলেন দমদম এই সমস্ত এলাকা। এই পশ্চিমবঙ্গে কি অবস্থা? আজকে বিজেপি শাসিত রাজ্যে একবার তাকিয়ে দেখো দলিতদের কি অবস্থা, বিজেপি শাসিত রাজ্যে দেখো সংখ্যালঘুদের কি অবস্থা। প্রত্যেকটা জায়গায় রাজ্যে তোমরা যা ফ্যাসিবাদী আরম্ভ করেছো, আজকে দাঁড়িয়ে দিল্লি প্রমাণ করে না, দিল্লি কিচ্ছু প্রমাণ করে না। দিল্লি যেটা হতে পারে একটা ভোট ধরছেন। আমি সুশান্তদার কাছে আসবো, সুশান্তদার কাছে আসবো। সুশান্তদা, শুভেন্দুদা বললেন মানুষকে বোঝাতে পেরেছি, আপনারা কি বোঝাতে পারেননি? যে আম আদমি পার্টি হয়ে আপনারা মানুষের মন বুঝলেন আর এবারে মানুষের মন পড়তে পারলেন না? একদম এই জায়গাটা বলি, দেখুন ভোট পার্সেন্টেজটা একটু দেখুন, 45% বিজেপি, আপ পেয়েছে 43%। যদি 100 জনের মধ্যে 2 জনের মানসিকতার পরিবর্তন, এটা আমরা লড়াইয়ের দিনে ফিরে আসবো, জায়গায় যাওয়ার চেষ্টা করি। এক্ষুনি অঙ্কন বলছিলেন হঠাৎ করে যে এই জেল থেকে ফিরে হেমন্ত সোরেন পারলেন আর জেল থেকে ফিরে অরবিন্দ কেজরিওয়াল পারলেন না। এটা তথ্যগতভাবে আপনি ঠিক বললেন না। গত বিধানসভা নির্বাচনে আপনারা পেয়েছিলেন 54% ভোট। আমি গতবারে বলি, গতবারের কনটেক্সটে আপনাদের ভোট পার্সেন্টেজ কমেছে কত আপনি ভাবুন, অনেকটাই কমেছে। এই সেটাতে আসছে আমি, সেটা কারণটা দেখুন, কাজগুলো এই যে যমুনার কথা বলা হচ্ছে, এই যে কাজ করার ওষুধ দেওয়ার কথা বলা হচ্ছে, আপনি বলুন না আজকে চিফ মিনিস্টারকে ধরে আপনি জেলে পড়ে রেখে দিচ্ছেন, তার কাজের যায় কিছু নেই। এখানে পিসি দেয়, ওইখানে কেজরিওয়াল দেয়। আর আপনারাই তো দিতে শুরু করলেন, আপনারা এই প্রস্তাবটা দিলেন কেন? এবারে প্রস্তাব দিয়েছেন আমরা 2,000 টাকা দেব, আপনারা লাফাতে লাফাতে কপি করলেন। আগের বারে লোকসভাতে গিয়ে আপনারা স্কুল বানানোর জন্য একটা সবাই একসঙ্গে বললে শোনা যাবে না, সবাইকে থামালাম। স্কুলের মধ্যে বসেছিলেন, সেটা স্টুডিও ছিল, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন যেগুলো নয়। নরেন্দ্র মোদীজি যতবার জিতেছেন, কেজরিওয়ালের ক্ষমতা হলো। গুজরাটে কতবার সিএম হিসেবে জিতেছেন নরেন্দ্র মোদী? ক্ষমতা হচ্ছে কেজরিওয়ালের ওই ট্র্যাক রেকর্ড ভাঙার। নরেন্দ্র মোদী সুশাসনের মডেল গোটা দেশে চলে, গোটা দেশে চলে, গোটা দেশে চলে। আমার কথা হচ্ছে দেখুন, যে নির্বাচনে আসবে, নির্বাচন যাবে, আমি বিশ্বনাথের সাথে একমত। বিশ্বনাথের যে কথা বলেছেন, দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল ভোট নেওয়ার চেষ্টা করবে, তার নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে, ভোট নেওয়ার চেষ্টা করবে। কোনো জায়গায় কখনো সাকসেসফুল হয়, কখনো হয় না। কিন্তু কথা হচ্ছে যে একটু আগে রাহুলদা বলছিল সাম্প্রদায়িক কত কথা বলছিল, কংগ্রেস পারছে না, তো কংগ্রেস তো সত্যিই পারছে না। আপনারা তো পারতে গেছিলেন ওখানে, তো পারলেন না কেন? আচ্ছা, আপনারা তো কংগ্রেস খুব খারাপ, গোয়াতে না গোয়াতে তো গেছিলেন, তো গোয়াতে পারলেন না কেন? মানে গোয়ার মেয়ে বলছিল, হ্যাঁ, তো কংগ্রেস তো এখন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যতক্ষণ ওই আরজিকর নিয়ে কত কথা বললো, আরজিকরের মামলাটা ওই সিবিআই যেরকম দেখলে একদল তথ্য প্রমাণ লোপাট করে খবর, ভাই বলতে দাও প্লিজ, না নট ব্যাড, নো ইটস নট গুড। আমি কারোর সময় কথা বলি না, কারোর সময় কথা বলি না, বন্ধ করতে বলুন। আরজিকরের মামলাতে পরিষ্কার তথ্য প্রমাণ লোপাটের যে কবর খুঁড়েছিল কলকাতা পুলিশ, অপারেশন ধামাচাপা, সিবিআই তাতে মাটি চাপা দিয়েছে। কোর্ট বলছে, আমরা বলছি না,
একটার পর একটা টিন্টেড লোক কোন কোড তৃণমূলে বলেছে এটা? কোন কোড বলেছে? একটার লোক একটা কোন কোড বলেছে আগে বলুন। একটার পর একটা আপনাদের তৃণমূলের লোক উকিলরা জামানত তৃণমূলকে বাঁচায়, আবার এখানে এসে কথা বলছে। বাজছে। কোন কোড বলেছে? এই কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলছেন, কেজরিওয়ালের হাত ধরেছিলেন কেন? এই রাহুল গান্ধীর 6 মাস আগে, আজকে বলছেন দুর্নীতিগ্রস্ত, আজকে বলছেন দেখো যমুনা সাফ নেই কিয়া। তাহলে 6 মাস আগে কেজরিওয়াল ভালো ছিল? 6 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিল? অঙ্কন হয়েছে বলা, অঙ্কন হয়েছে বলা। সমতা বলবেন আপনি, শিয়ালদা কোর্টের বিচারক কি বলেছেন? অনির্বাণ দাস ছত্রে ছত্রে বলেছে, পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি বোধহয় অঙ্কন এই প্রশ্নে, আরজিকরের প্রশ্নে আপনি তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিলে হবে না। একেবারে সিবিআই এর তদন্ত, পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে যেমন সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। শব্দ পেয়েছো? আরে বাবা, আপনি সহমত? আপনি সহমত? অভিষেককে ডাকে তুমি ডাকো না, দেখো কত হিম্মত আছে। লিপস সার্ভিসের ক্ষেত্রে কি বলছে? একদম লিপস সার্ভিসের ক্ষেত্রে যদি ইডি অ্যাটাক করেছে, ইডি পদক্ষেপ নেবে। কেজরিওয়াল থেকে শুরু করে যেখানে যেখানে কেজরিওয়াল আছে, বিজেপির সরকারি পদক্ষেপ নেবে। একদম একের পর এক মামলা। অঙ্কন যখন বলছে তখন তো বলতে হবে, নারদা সারদা একের পর এক মামলার ক্ষেত্রে ইডি সিবিআই কি করেছে প্রত্যেকে জানে, এবং সেখানেই কিন্তু বারবার সেটিং তত্ত্ব উঠে এসেছে। অঙ্কন বললে হবে না। অরবিন্দ, এইবার আপনাদের কাছে সামনে যেটা রাখবো সেটা হচ্ছে খয়রাতির রাজনীতি, যা বারবার করে উঠে আসছে। বিজেপির প্রতিশ্রুতিতে দিল্লিবাসী আস্থা রাখলো কোন অঙ্কে? এই রেউরি রাজনীতি নিয়ে বিশ্বনাথ দা, আপনার নিশ্চয়ই মনে থাকবে নরেন্দ্র মোদী বারবার পূর্বে সমালোচনা করতেন, আর সেই প্রতিশ্রুতিতেই দিল্লিবাসী আস্থা রাখলো বিজেপির। না, আমি তোমাকে বলতে চাই যে বিজেপির রাজনৈতিক পরিস্থিতি মানে নীতি পরিবর্তন করেছে। মানে তুমি যদি লাস্ট কয়েকটা বিধানসভা নির্বাচনে দেখো, সেটা মহারাষ্ট্রে হতে পারে, সেটা হরিয়ানা হতে পারে, বিজেপি কিন্তু রাউডি পলিটিক্সকে অবলম্বন করেই কিন্তু বলা যায় যে নিশ্চিত করেছে জয়। হরিয়ানার ক্ষেত্রেও মহিলাদেরকে ভাতা দেওয়া বা মহারাষ্ট্রের ক্ষেত্রেও ভাতা দেওয়া। কিন্তু আলোতে প্রশ্নটা এটা, কোন দল ক্ষমতায় এলে কত কি দেওয়ার প্রতিশ্রুতি দেবে? এক দল যদি বলে 1000 টাকা, আরেক দল বলবে আমরা 3000 টাকা দেবো, আরেক দল বলবে আমরা 5000 টাকা দেবো, তার উপরেই কি নির্ভর করবে ভোটের ফলাফল? এমনকি বাংলাতেও আমি তোমায় বলছি যে দিল্লির ক্ষেত্রে কিন্তু আমি বলছি মানুষের বিশ্বাসটা ভেঙেছিল, যে দলটা মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য এসেছিল তারাই দুর্নীতির শিকার হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। ফলে মানুষ কিন্তু মানে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এবং একইভাবে তোমার মানে সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করা, সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করে যেভাবে মানে শীষ মহল তৈরি করা হয়েছিল, 6 কোটি টাকা দিয়ে কেবলমাত্র তোমার পর্দা লাগানো হয়েছিল, এটা কিন্তু মানুষ মেনে নেয়নি। কিন্তু একই সাথে তোমায় বলতে চাই, আমি অঙ্কনকেই বলতে চাই, বিজেপি নেতাদেরও রাজ্যে বলতে চাই, দিল্লির বিজেপি কি সত্যি সিরিয়াস? মানে মোদি অমিত শাহ সত্যি কি পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে চায়? নাগপুরের থেকে বার্তা আসে পরিবর্তন আনতে চায়? পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিনিধি হিসেবে আমি বলছি, দুটো বলছি। আপনারা এর আগে বলতেন যে কেজরিওয়ালের জন্য সিরিয়াস নয়, প্রমাণ করেছি, আমি আবারও বলছি আমরা সিরিয়াস। আমি দুটো দিক বিজেপি আসবে 26 সালে, আগামী 1000 বছর আসবে। এক সেকেন্ড প্লিজ। দিল্লিতে শোনো, দিল্লিতে পুলিশ ছিল অমিত শাহর হাতে। দিল্লিতে ইলেকশন কমিশনকে যেভাবে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ তোমরা করে নির্বাচন সঠিকভাবে হয়েছে, এবং একই সাথে দাঁড়াও না না, এটা কি বলছেন? আমি তোমায় বলতে চাই, পশ্চিমবাংলায় যখন নির্বাচন হয়, সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়ে থাকে, কীর্তন করে, চুপ করে থাকা কথা, কেন চুপ করে থাকো? সেন্ট্রাল ফোর্স মানে ইলেকশন সেন্ট্রাল হয়ে যায়, বিজেপির দল সরকার করবে কেন? বিজেপির দল সরকার করবে, তোমরা তখন আমরা বিহার ভোট রয়েছে, এবং যে দিল্লির নির্বাচন, যে দিল্লির ফলাফলের ওপর বিজেপি উচ্ছ্বসিত হয়ে বাংলায় রীতিমতো তারা হুঙ্কার দিচ্ছে যে 26-এ ব্যাটে বলে হলেই একেবারে ওভার বাউন্ডারি। অবশ্যই সময় বলবে মানুষ কি রায় দেয়। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাক এবিপি।